শুধু কেকেআরই নয়, আইপিএলের প্রায় প্রত্যেকটা টিমেরই রিলিজ লিস্ট কী রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই প্রায় জেনে গেছি। তো কোন টিমের কাছে কত টাকা রয়েছে, কত পার্স রয়েছে অকশনে যাওয়ার জন্য, সেটাও কিন্তু মোটামুটি আমরা অনেকেই জানি। আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার ভিডিওতে দেওয়া রয়েছে কোন টিমের কত পার্স রয়েছে, সেটা ডিটেলসে আমার ভিডিও করা রয়েছে, আমার চ্যানেলে দেখতে পারেন ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো কলকাতাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। কলকাতার টিম অকশনে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, কারণ কলকাতার টিম কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। যে দুটো একদম বড় নাম সেটা হচ্ছে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার, এদের দুজনকে কিন্তু রিলিজ করে দিয়েছে কলকাতার টিম। কলকাতা পার্সেও কিন্তু প্রচুর টাকা রয়েছে, 64.3 করোড়, সব থেকে বেশি টাকা কিন্তু কলকাতার পার্সে রয়েছে। তো আমি ভিডিও করেছিলাম যে কোন কোন প্লেয়ারকে কলকাতা ম্যানেজমেন্ট অকশন টেবিলে টার্গেট করতে পারে। আপনারা দেখতে পারেন মোটামুটি কলকাতার যে স্কোয়াড রয়েছে এই মুহূর্তে, তার মধ্যে অবশ্যই প্রয়োজন ভালো উইকেট কিপার। সেটা যদি ওপেনিং কাম উইকেট কিপার হয় সেটা কিন্তু খুবই ভালো কলকাতার জন্য। তার সাথে তার যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তো কিন্তু বোনাস কলকাতার জন্য, কিন্তু তাহলে কিন্তু বোনাস। কারণ সকলেই জানি আমরা আজিঙ্ক্য রাহানে গত বছর কিন্তু আইপিএল শেষ হওয়ার পর নেতৃত্ব দিতে আর চাইছে না কলকাতার টিমকে। তো কলকাতার টিম অবশ্যই 3-4টে প্লেয়ারকে টার্গেট করতে পারে। একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, যেটা বললাম, যার নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রয়েছে। যদি কোনো ভারতীয়কে টার্গেট করে, আমার মনে হয় ভারতীয় ব্যাটসম্যান, তাহলে অবশ্যই টার্গেট করা উচিত কলকাতার টিমের পৃথ্বী শাওকে। পৃথ্বী শাও কিন্তু বেশ কয়েক বছর মেন ক্রিকেট থেকে একটু দূরে আছে। গত বছর সম্ভবত পৃথ্বী শাও অবিকৃত ছিল আইপিএল নিলামে। এখন কিন্তু পৃথ্বী শাওয়ের যে রঞ্জি বা কাউন্টি খেলছে, এই ক্রিকেটে কিন্তু পৃথ্বী শাও ভালো পারফর্ম করছে। তো পৃথ্বী শাওকে কিন্তু কলকাতার টিম টার্গেট করতেই পারে। তাছাড়া তো আমি 3-4টের নাম অবশ্যই বলেছিলাম। জেমি স্মিথ রয়েছে, জস ইংলিশ রয়েছে, ক্যামরুন গ্রিন রয়েছে, বেন ডকেট রয়েছে। আমার সবথেকে পছন্দের নাম হচ্ছে বেন ডকেট, ইংল্যান্ডের এই ব্যাটসম্যানটা বেন ডকেটকে কিন্তু কলকাতার টিম টার্গেট করতেই পারে। এই তিন চারটে প্লেয়ারকে যদি কলকাতার টিম টার্গেট করে, কলকাতার হাতে যে পার্স রয়েছে সেই পার্সটা যদি কলকাতার টিম ঠিকঠাকভাবে ইউজ করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা টিম হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার একজন স্পেস বোলার অলরাউন্ডার যার নাম এখন চারিদিক ভাসছে, যে হচ্ছে ক্যামরুন গ্রিনকে কিন্তু প্রায় প্রত্যেক কটা টিম যাদের কাছে পার্স রয়েছে তারা কিন্তু ক্যামরুন গ্রিনকে অবশ্যই টার্গেট করতে পারে। ক্যামরুন গ্রিন একজন কার্যকারী ক্রিকেটার, যে কিন্তু নিজের হাতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে কিন্তু ম্যাচ জেতাতে পারে ক্যামরুন গ্রিন। আবার যে পরিমাণে পার্টস রয়েছে কলকাতার ম্যানেজমেন্টের কাছে, কলকাতার টিমের কাছে, তাহলে কিন্তু সেই পার্টসটা ভালোভাবে খরচা করলে হয়তো আন্দ্রে রাসেল অথবা ভেঙ্কটেশ আয়ারকেও আমরা আবার কলকাতার টিমে দেখতে পেতে পারি। কারণ প্রচুর টাকা রয়েছে কলকাতার কাছে। সব থেকে বেশি টাকা, সেকেন্ড হাইয়েস্ট টাকা হচ্ছে চেন্নাইয়ের কাছে, 43 কোটি টাকার মতো, প্রায় 20 কোটি টাকার বেশি নিয়ে অকশনে যাবে কলকাতা। তো সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট কিছুটা হলেও অকশনে সব টিমের থেকে এগিয়ে থাকবে ভালো ক্রিকেটার কেনার জন্য। তো অবশ্যই ভালো ভালো ক্রিকেটারকে কলকাতা টার্গেট করতেই পারে। তবে এইখানেও একটা টুইস্ট রয়েছে। কলকাতার যেরকম প্লাস পয়েন্ট রয়েছে 64.3 করোড় রুপিস, একটা হিউজ অ্যামাউন্ট যেখানে কলকাতার রয়েছে মিনি অকশনে যাওয়ার জন্য, এখানেও কিন্তু একটা যে প্লাস পয়েন্টটা রয়েছে 64 কোটি টাকা, সব থেকে বেশি টাকা কলকাতার, সেরকম একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে। কিন্তু যে সকল টিমগুলোর মোটামুটিভাবে অ্যামাউন্ট রয়েছে, যেমন
চেন্নাই সেকেন্ড হাইয়েস্ট 43.4 করোড়, SRH 25.5 করোড়, LSG 22.95 করোড়। এই তিনটা টিম, মেনলি চেন্নাই, SRH, LSG, এই তিনটে টিম কিন্তু অকশানে কলকাতার এগেনস্টে ফাইট দেবে। আমার মনে হয় ভালো কিছু ক্রিকেটার যখন কলকাতা নিতে চাইবে তখন কিন্তু এই টিমগুলো ফাইট দেবে এবং ইচ্ছা করে কলকাতার কিন্তু টাকা নষ্ট করার চেষ্টা করবে। আমি এই মাইনাস পয়েন্টটার কাছেই, এই মাইনাস পয়েন্টটার ব্যাপারে আমি কথা বলছি। ধরুন ক্যামরুন গ্রিন ধরুন অকশন টেবিলে উঠলো, অকশন টেবিলে তার নাম উঠলো, হয়তো চেন্নাই যেখানে 43.4 করোড়, ক্যামরুন গ্রিন যদি অকশন টেবিলে যখন তার নাম উঠবে তখন কিন্তু ক্যামরুন গ্রিনের পিছনে চেন্নাই হয়তো ছুটতে পারে। কলকাতার যদি স্কোয়াড লিস্টে, কলকাতার যদি অকশন লিস্টে ক্যামরুন গ্রিনের নাম থাকে, ম্যানেজমেন্টের খাতায় যদি নাম থাকে যে ক্যামরুন গ্রিনকে আমরা টার্গেট করব, তাহলে কিন্তু দেখতে হবে কলকাতাও একদিক থেকে অকশন টেবিলে তাদের দর বাড়াবে, অন্যদিক থেকে কিন্তু চেন্নাইও তাদের দর বাড়াবে। এমনও হতে পারে ক্যামরুন গ্রিনের জন্য চেন্নাই 25 কোটি 30 কোটি টাকার কাছাকাছি গেল, গিয়ে ফট করে হাত নামিয়ে দিল। সেই জায়গায় কিন্তু কলকাতার হিউজ একটা অ্যামাউন্ট ক্যামরুন গ্রিনের পিছনে প্রায় 30 কোটি টাকার মতো খরচা হলো। তখন কিন্তু 30 কোটি টাকা একটা প্লেয়ারের পিছনে কলকাতা খরচা করে ফেলা মানে তাদের কলকাতার যে পার্স লেভেলটা কিন্তু অনেকটা কমে যাওয়া। তখন কিন্তু 30 কোটি টাকা কমে যাওয়া মানে 64 কোটি টাকা রয়েছে কলকাতার কাছে, 30 কোটি টাকা কমে যাওয়া মানে 30 কোটি টাকাতে 34 কোটি টাকাতে চলে আসবে কলকাতা। তখন কিন্তু চেন্নাই ডমিনেট করবে কলকাতাকে, চেন্নাইয়ের সাথে তখন কিন্তু লড়াই চলবে। সেই জায়গা থেকে কলকাতা ম্যানেজমেন্টকে অবশ্যই চিন্তাভাবনার একটা রাখতে হবে যে আমার প্ল্যান এ যদি না কাজ করে প্ল্যান বিতে যাওয়া উচিত। দেখুন কলকাতার টিমে কিন্তু আমার মনে হয় কলকাতার টিমে কিন্তু অলরাউন্ডার রয়েছে, ম্যাচ বের করার মতো অলরাউন্ডার রয়েছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং, রমনদীপ সিং। সেক্ষেত্রে ক্যামরুন গ্রিনের যদি দর প্রচুর পরিমাণে উঠে যায়, 25-30 কোটি টাকা উঠে যায়, তাহলে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মতামত, ক্যামরুন গ্রিনকে ছেড়ে দেওয়া উচিত। কেন ছেড়ে দেওয়া উচিত? তাহলে ক্যামরুন গ্রিনকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার রাসেলকে রিটেন করবো, আবার রাসেলকে অকশন টেবিল থেকে কিনবো। 8-10 কোটি টাকা কিন্তু আমার মনে হয় রাসেল বিক্রি হয়ে যেতে পারে। রাসেলকে আবার টেনে নিয়ে আসবো এবং টপ অর্ডারটাকে শক্ত করব, প্লাস একজন উইকেট কিপার ভালো নেব, তাহলে কিন্তু টিমটা একটা ব্যালেন্স টিম হয়ে যাবে এবং পেস বোলিং অ্যাটাকটাকে একটু ভালো করার চেষ্টা করব। শুধু ক্যামরুন গ্রিনের পিছনে ছুটে গিয়ে হিউজ পরিমাণে অর্থ খরচ করা আমার মনে হয় বোকামি হবে। রাসেল বলুন, রিঙ্কু বলুন, এরা কিন্তু কলকাতায় খুব খারাপ খেলেনি। আপনারা যদি মনে করতে পারেন তাহলে আমি বলে রাখি, রাসেল, রিঙ্কু এরা কিন্তু কলকাতায় যখন খেলেছে খুব বেশি বল এরা ফেস করতে পারেনি, সেই কারণে কিন্তু এদের পারফরমেন্সটা আমরা দেখতে পারিনি। ওই 4টে 5টা 6টা 8টা 10টা বলে কিন্তু খুব একটা ভালো ফল আমরা আশা করতে পারি না কোনো ক্রিকেটারের কাছ থেকে। যখন তাকে ওপরের দিকে নামানো হবে, 30টা 35টা বল একটা প্লেয়ার পেলো, সেই প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে 30টা 35টা করে বল পাচ্ছে, ভালো কিছু করতে পারছে না, 30-35 বলে হয়তো 30-35 রান করছে বা 40 রান করছে বা 20 রান করছে, শুধু বল নষ্ট করছে, সেই প্লেয়ারটাকে তখন আমরা বলতে পারি যে এর সময় হয়ে এসছে, একে এবার ছেড়ে দাও। কিন্তু রিঙ্কু বলুন, রাসেল বলুন, রমনদীপ বলুন, এরা কিন্তু খুব একটা ভালো সুযোগ পায়নি কলকাতায় ব্যাটিং করার, সেই কারণে কিন্তু আমরা পারফরমেন্স এদের দেখতে পাইনি। যদি মনে করেন রিঙ্কুর কথা, যদি বলেন রাসেলের কথা, এদের কয়েকটা ম্যাচ দেখুন যেখানে সুযোগ পেয়েছে, যেখানে বল ফেস করার সুযোগ পেয়েছে, 20টা 25টা বল, সেখানে কিন্তু ভালো স্কোর করেছে এরা। তো সেই দিক থেকে যদি আমি বলি তাহলে কিন্তু যদি কলকাতা ক্যামরুন গ্রিনকে টার্গেট করে হিউজ পরিমাণ অর্থ খরচ করে ফেলে, হিউজ পরিমাণ বাজেট লাগিয়ে দেয় ক্যামরুন গ্রিনের পিছনে, তাহলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে এটা বোকামি করবে।
তাহলে ক্যামেরুন গ্রিনকে ছেড়ে দিয়ে কিন্তু রাসেলের পিছনে ছোটাই উচিত। সেক্ষেত্রে কিন্তু আমার রিঙ্কু রয়েছে, রামনদীপ রয়েছে, রাসেল যদি আবার ব্যাক করে আমার মোটামুটিভাবে মিডিল অর্ডার তৈরি, কিন্তু মিডিল অর্ডারকে অবশ্যই সুযোগ দিতে হবে খেলার জন্য। সেক্ষেত্রে আমাকে টার্গেট করতে হবে টপ অর্ডার অবশ্যই জস ইংলিশ রয়েছে, জেমি স্মিথ রয়েছে, বেন ডকেট রয়েছে। এই তিন চারটে প্লেয়ারকে অবশ্যই টার্গেট করা যেতে পারে। আজকের যেটা খবর পাচ্ছি যে ভেঙ্কটেশ আয়ার নাকি নিজে থেকে আবার কলকাতাতে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। এটা আমি জানি না কলকাতার ম্যানেজমেন্টের প্ল্যান কি না, যে আমরা তোমাকে রিলিজ করে দিচ্ছি, অনেকটা বাজেট হয়ে যাচ্ছে, আবার অকশন থেকে তোমাকে তুলে নিয়ে আসবো, যে টাকাই খরচ হোক না কেন। হয়তো এরকম হতে পারে, জানি না ম্যানেজমেন্টের ভেতরে খবর কি আছে। তো আর যদি বলি ফাস্ট বোলিংয়ের দিক থেকে 12 ওভার প্রায় রেডি। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এরা 12 ওভার করবেই। সেক্ষেত্রে যদি রাসেল আসে অথবা ক্যামেরন গ্রিন আসে কয়েকটা ওভার, আর আদার্স রিঙ্কু বল করে দিতে পারে, রামানদীপ বল করে দিতে পারে, এইখান থেকে বোলিং বেরোতে হবে। বৈভব আরোরা যদি খেলে বৈভব আরোরার কিছু ওভার বের করতে পারে, উমরান মালিককে ট্রাই করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কলকাতার টার্গেট করা উচিত ভালো পেস বোলিং যারা আছে, পেস বোলার আছে। সেক্ষেত্রে কিন্তু কলকাতার কাছে অপশান হচ্ছে বেন ডর্সিয়াস, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন বোলার, তার কিন্তু কিছুটা ব্যাটিং হাতও রয়েছে। তাছাড়া কিন্তু রয়েছে শ্রীলঙ্কান পাতিরানা, যেটা আমরা শুনতে পাচ্ছি এখনও পর্যন্ত সূত্রের খবর যেটা, যে পাতিরানার প্রতি কিন্তু কেকেআরের ইন্টারেস্ট আছে, কিন্তু লাস্ট পর্যন্ত সেটা পাতিরানার সাথে কলকাতার একটা অ্যাডজাস্টমেন্ট জায়গা আছে কি না, সেটাই হচ্ছে দেখার বড় লাখ টাকার প্রশ্ন। কারণ বেশ কয়েকটা সিজন আমরা দেখে এসেছি যেখানে বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কার বলুন, আফগানিস্তানের বলুন, বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কলকাতা কিনেও তাদের খেলায়নি, একমাত্র রাহমাদুল্লাহ গুরবাজ ছাড়া। যখন সাকিবুল হাসান ছিল তখন হয়তো সাকিবুল হাসানকে খেলিয়েছিল। তো সেক্ষেত্রে যদি কলকাতা ম্যানেজমেন্ট মনে করে যে না আমরা পাতিরানাকে খেলাবো, তাহলে কিন্তু পাতিরানার পিছনে পয়সা খরচা করো। না হলে যদি পাতিরানাকে যদি মনে করে না 3-4টে ম্যাচ খেলাবো, বাকি সিজন বসিয়ে রাখবো, তাহলে কিন্তু পাতিরানার পিছনে গিয়ে লাভ নেই, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে কিন্তু তুমি বেন ডর্সিয়াস বলো বা ইংল্যান্ডের কয়েকটা ভালো বোলার রয়েছে তাদের পিছনে ছুটতে পারো, বা ইন্ডিয়ান কোনো বোলার, ফাস্ট বোলার যদি পাও তার পিছনে ছুটতে পারো, তুলে নিয়ে আসতে পারো। আমার মনে হয় ইন্ডিয়ান যে পেস বোলিং লাইন আপ, উমরান মালিক, বৈভব আরোরা, হর্ষিত রানা, এরা তিনজন রয়েছে, এরা কিন্তু ইন্ডিয়ান পেস বোলিং এটা দিক থেকে কলকাতার জন্য তৈরি। আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট কিন্তু ওভারসিজ ফাস্ট বোলারের দিকেই ছুটবে, ইন্ডিয়ান ফাস্ট বোলার দিকে ছুটবে বলে আমার মনে হয় না। তো জানি না ম্যানেজমেন্টের কী চিন্তাভাবনা, অকশানে কী তারা করতে চলেছে, অবশ্যই আমিও দেখবো, আপনারাও দেখতে পারবেন অকশানে তাদের প্ল্যান কী। আগে থেকে তো ম্যানেজমেন্টের প্ল্যান আগে থেকে আমরা জানতে পারবো না। যেটা অবশ্যই আমি বললাম যে অবশ্যই যেটা প্লাস পয়েন্ট রয়েছে কেকেআরের 64.3 করোড় হিউজ অ্যামাউন্টের একটা টাকা রয়েছে কলকাতার পার্সে, সেটা কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। সঠিকভাবে ইউজ না করলে তাহলে কিন্তু এই 64.3 করোড় রুপিস জলে যেতে পারে, তাহলে কিন্তু টিম হয়তো তৈরি ঠিকঠাক নাও হতে পারে। এই যে পার্সটা রয়েছে, কলকাতা যদি মনে করে একটা ভালো কোর গ্রুপ তৈরি করতে পারবে, এবং এই গ্রুপটা 3-4 বছর যদি ধরে রাখা যায়, 3-4 বছর বলতে এই বছর, সামনে বছর, তারপরে বছর কিন্তু আবার বড় নিলাম হবে, মিনি নিলাম হবে না, আগামী 2 বছর ধরে কিন্তু, তাহলে কিন্তু আমার মনে হয় কলকাতা ভালো ফল করতে পারবে যদি এই টাকা দিয়ে ভালো পারচেস করতে পারে। সেদিক থেকে অবশ্যই যেটা বললাম, লক্ষ্য রাখতে হবে কলকাতার ম্যানেজমেন্টকে, যে তারা যেন ক্যামেরুন গ্রিন বা জস ইংলিশ বা এমন কোনো প্লেয়ারের পিছনে গোঁ ধরে বসে না থাকে। গত সিজনে আমরা দেখেছি যে ভেঙ্কটেশ আয়ারের পিছনে গোঁ ধরে বসেছিলাম যে ওকে আমরা নেবই, যত টাকাই হয়ে যায়, এক চান্সে উঠে গেলাম ওপর পর্যন্ত, লাস্টে তার খোসরাত দিতে হবে, এরকম যেন না হয়। উচ্চ 20 কোটি পর্যন্ত ওঠো, 20 কোটি পর্যন্ত ওঠার পর যদি মনে হয়
ভাই ওখান থেকে ছেড়ে দাও, যে টিম তোমার সাথে যাচ্ছে তাকে কিনতে দাও। যে টিম বলতে তোমার সাথে হয়তো চেন্নাই অথবা SRH, এরা দুজন ফাইট করবে, এদের দুজন যদি যায় তো এদের দুজনকে কিনতে দাও, যে নিতে চাইছে তাকে কিনতে দাও, তুমি সরে এসো ওখান থেকে, হাত তুলে নাও। যখনই তুমি সরে আসবে তখনই কিন্তু যে টিম তাকে নেবে তাদের পার্স কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু কলকাতা পার্সে চলে আসবে। তখন কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট অকশন টেবিলে যা খুশি তাই করতে হয়, যে প্লেয়ারকে খুশি টার্গেট নিয়ে কিনতে পারে। এমনও হতে পারে যে প্লেয়ারের দাম 2 কোটি টাকা, হয়তো সেই প্লেয়ারকে এমন মার্কি প্লেয়ার রয়েছে যার দাম 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকার প্লেয়ারটার হয়তো 15-20 কোটি টাকা ওঠার কথা ছিল দাম, সেই জায়গায় কিন্তু দেখা যেতে পারে পার শেষ হয়ে যাওয়ার ফলে এই 2 কোটি টাকায় কিন্তু কলকাতা ওই প্লেয়ারটাকে পেয়ে গেল। তো যাই হোক, দেখা যাবে অকশন টেবিলে কি হতে চলেছে, কলকাতার চিন্তাধারা কি, কলকাতার প্ল্যান কি। 64 কোটি টাকা কলকাতা কিভাবে খরচ করে, খারাপ জায়গায় ইনভেস্ট করে না ভালো জায়গায় ইনভেস্ট করে, সেটা অবশ্যই আপনারাও দেখতে পারেন, আমিও দেখব। তো আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর বারবার বলছি, যদি কোনো ভুল থেকে থাকে বা আপনাদের ব্যক্তিগত মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাস্ট যে কথা বলছি সেটা হচ্ছে, অনেকেই দেখছি কমেন্ট করছে, শুধু আমার ভিডিওতে নয়, অনেক ইউটিউবার দাদাদের ভিডিওতে দেখছি যে যারা কমেন্ট করছে। রাসেল মশাইয়ের ফ্যান অনেকেই রয়েছেন, তাদের জন্য একটা কথা বলে রাখছি, এক্ষুনি আপনারা আপসেট হয়ে যাবেন না। রাসেল কিন্তু কলকাতায় আবার ফিরতে পারে। কলকাতা ম্যানেজমেন্ট যদি মনে করে তাহলে কিন্তু রাসেল আবার কলকাতায় ফিরতে পারে, কারণ সেই পরিমাণ অর্থ কিন্তু কলকাতা ম্যানেজমেন্টের কাছে রয়েছে। রাসেল বলুন, ভেঙ্কটেশ আয়ার বলুন, এরা কিন্তু 50% চান্স আছে কলকাতায় আবার ব্যাক হওয়ার। তো দেখা যাক অকশন টেবিলে কি হচ্ছে, কিভাবে অকশন চলছে, কোন প্লেয়ার আসছে কলকাতায়, কোন প্লেয়ার বাইরে যাচ্ছে, কোন টিমের স্কোয়াড কত ভালো হচ্ছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন, আমিও দেখবো, অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।